আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। টানা ২৬ দিন ধরে তাপপ্রবাহ চলছে দেশে। শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। আজও টানা বইছে দেশের বিভিন্ন প্রান্তে। গত ৭৬ বছরে এমনটা দেখা যায়নি। গত বছর একটানা ১৬ দিন তাপপ্রবাহ ছিল। আবহাওয়া অফিসের তথ্য মতে ২০১০ সালে রাজশাহীতে সর্বোচ্চ ২০ দিন তাপপ্রবাহ ছিল, তবে তা টানা ছিল না। কিন্তু এবার টানা ২৬ দিন তাপপ্রবাহ চলছে। আবহাওয়া অফিস জানিয়েছে ১৯৪৮ থেকে চলতি বছর পর্যন্ত সবচেয়ে বেশি তাপপ্রবাহ হয়েছে চলতি এপ্রিল মাসে। এবার টানা তাপপ্রবাহ যেমন হয়েছে, আবার এর বিস্তৃতিও বেশি ছিল। দেশের ৭৫ ভাগ এলাকা দিয়ে টানা তাপপ্রবাহ বয়ে গেছে, যা আগে কখনোই হয়নি। গত ৪৩ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যশোরে তাপপ্রবাহের দিন সবচেয়ে বেশি, এরপরই আছে ঢাকা এবং চুয়াডাঙ্গা। এদিকে আজ বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। এটি মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এর মধ্যে হিটস্ট্রোকে লালমনিরহাটের কালীগঞ্জে পেপার বিক্রেতা রাশেদুল ইসলাম এবং কুমিল্লার দেবিদ্বারে জামাল উদ্দিন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে বাড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, নষ্ট হচ্ছে ধান, আম, লিচু এবং কলা সহ মাঠের অন্যান্য ফসল। মেহেরপুরের তীব্র রোদে শুকিয়ে যাচ্ছে ধান ক্ষেত। যশোরে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ স্থানে নলকূপ থেকে পানি উঠছে না। ঢাকার কেরানীগঞ্জে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। রংপুর বিভাগের ৮ জেলার ফসলি জমি, মৌসুমি ফল, এমনকি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন মানুষ। দিন মজুরি খেটে খাই, বাড়ির থেকে না বের হলেও দিন চলে না, ছেলেপিলে কান্দে, খুব কষ্টই আছে। অবশেষে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। এপ্রিল জুড়ে তাপপ্রবাহ থাকলেও মে মাসের শুরুতেই তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। চলতি সপ্তাহেই হতে পারে বৃষ্টি, রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। তীব্র গরমে কাজে যেতে না পেরে চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। এদিকে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। দাবদাহে পুড়ছে সারা দেশ। দিন যতই যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। অতিরিক্ত গরমে জনজীবন এখন বিপর্যস্ত। তীব্র তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া সাধারণ মানুষ। কষ্ট হলেও পেটের দায়ে রাস্তায় বের হতে হচ্ছে তাদের। কেউ কেউ আবার কাজের ফাঁকে আশ্রয় নিচ্ছে গাছের ছায়ায়। গরমের ভিতর কাজ নাই, কর্ম নাই, খুব খারাপ অবস্থার ভিতর দিন যাপন হইতেছে ভাই। প্রচন্ড গরম, বর্ষণ জানা, শোয়া জানা, বর্ষা হতাম জানা, হাতে জেলায় আমরা সকল বয়াতাই, কাম কর্ম নাই, কিচ্ছু নাই। অনেক গাড়ি চালাই দেয় না গরমের লাগি, যে জায়গা লুজি করতাম 400-500 টাকা, অনেক 100-150 টাকা লুজি করি। অতিরিক্ত গরমে কাজ করতে না পারায় আয় কমেছে খেটে খাওয়া মানুষের। কষ্ট হচ্ছে, প্রচুর রোদ, গরম সহ্য করতে না পারে তো জায়গায় জায়গায় বয়ে বয়ে আসছে। এরকম গরম আর আগে দেখি না। এই যে এখন যা গরম, মানে এটা প্রচুর মাত্রা গরম। ইনকাম তো রোদ্রের লাগে বাইরে তারি না, রুজি করতে পারছি না। এদিকে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গরমজনিত নানা রোগ নিয়ে হাসপাতালে ভিড় করছে তারা। 2 বছর বাচ্চা, জ্বর, এখন ঠান্ডা লাগছে, গরমের কারণে আপনার বেশি করে পানি ঢালা হইতেছে। বাবুর নিউমোনিয়া হয়েছে, আমি বড় বড় ডাক্তার দেখাচ্ছি, হয় এখানে মানে ঠিক হয় না। তখন এখানে আমারে পাঠাইছে, ডাক্তারে বলছে যে ওখানে নিলে সুস্থ হতে পারে। চলতি এপ্রিলে সুখবর দিতে না পারলেও মের শুরুর দিকে তাপমাত্রা কমার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পুরো এপ্রিল মাস জুড়ে যে তাপপ্রবাহের যে অস্বস্তিকর অবস্থা, এটা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এবং মে মাসের শুরুতে অর্থাৎ 2 তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে শুরুর দিকে। তবে দেশের পশ্চিমাঞ্চলেও কিন্তু তাপমাত্রা কমে গিয়ে সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, থাইল্যান্ড একটি সম্ভাবনাময় অংশীদার, তাই একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগে থাইল্যান্ডকে প্রস্তাব দিয়েছেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এসব কথা জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। থাইল্যান্ডে দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানান এবং থাইকু ফা ভবনের সামনে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়। পরে বৈঠকে দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা ও সমঝোতা স্বাক্ষর সই হয়। এই সময় প্রধানমন্ত্রী বলেন, থাইল্যান্ড একটি সম্ভাবনাময় অংশীদার, তাদের সঙ্গে সরাসরি সমুদ্র বন্দর কেন্দ্রিক যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। Regarding maritime connectivity, we discussed the direct shipping line between Ranong Port and Chattogram Port. We are following with great interest Thailand's flagship land bridge project. বাংলাদেশে বিনিয়োগে থাইল্যান্ডকে আহ্বান জানান সরকার প্রধান। চলতি বছরই দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই হওয়ার আশা জানান তিনি। Regional cooperation mechanism under the BIMSTEC framework. The BIMSTEC is a key driver of regional economic growth for total population of 1.8 billion. এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সরকারের সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তানও প্রশংসা করে, অথচ বিএনপি উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। উপজেলা নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা হলে প্রতিরোধের ব্যবস্থা নেবে আওয়ামী লীগ, তবে বিএনপি অংশ না নিলে ডামি রাজনৈতিক দলে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। সাদিয়া কানিসের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, পাকিস্তানিরাও বাংলাদেশের উন্নয়ন নিয়ে প্রশংসা করে, কিন্তু বিএনপি উল্টো সরকারের বিরোধিতায় ব্যস্ত। তবে সরকারের উন্নয়ন নিয়ে দেশি বিদেশি চক্রান্তকে আওয়ামী লীগ আমলে নিচ্ছে না। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। উপজেলা নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনরা কেউ অংশ নিলে ব্যবস্থা নেবে দল। বিএনপিকে ছাড়া দেশের নির্বাচন ও গণতন্ত্র ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলেও দাবি ওবায়দুল কাদেরের। উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণ নির্বিঘ্নে ভোট প্রদান করবে। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে। উপজেলা নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা দেখা দিলে তা প্রতিরোধে আওয়ামী লীগ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি করেন দলটির সাধারণ সম্পাদক। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবে এগিয়ে যাচ্ছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় সারা দেশে ৭৫ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। এদিকে একাধিক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, ভারতীয়দের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, তাদের অপরিকল্পিত উন্নয়নই রেকর্ড তাপদাহের জন্য দায়ী। খান আলমিনের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল বিএনপি। এবার একসাথে ৭৫ জনকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে তা বাস্তবায়ন শুরু করল দলটি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী, ২৬ জন ভাইস চেয়ারম্যান ও ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। গণতন্ত্র হত্যার জন্য এদিকে ভারতীয়দের নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ভারত
কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। দেশে ভারতীয় আগ্রাসন ও সীমান্তে হত্যা বন্ধ করতে ভারতীয় পণ্য বয়কট করার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরামের মানববন্ধনে এই আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। যে বন্ধু আমাকে শোষণ করবে, যে বন্ধু আমাকে টিপার ন্যায্য হিসাবে দিবে না, যে বন্ধু আমাকে ন্যায্য পানির হিস্সা দিবে না, সে কি বন্ধু হতে পারে? কোনোদিনও বন্ধু হতে পারে না। তাই আমরা স্পষ্ট ভাষায় এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভারতীয় পণ্য বর্জন করো, এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। সরকারের অপরিকল্পিত উন্নয়নী রেকর্ড তাপদাহের জন্য দায়ী এমন মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় আসার পর সারা দেশে নির্বিচারে বন দখল ও উজাড় করেছে আওয়ামী লীগ, যার ফলেই পরিবেশ ভয়ঙ্কর রূপ নিয়েছে। বিকেলে রাজধানীর ফকিরাপুলে পথচারীদের জন্য পানি ও স্যালাইন বিতরণকালে এ মন্তব্য করেন তিনি। সাহারা মরুভূমির মতো এই টেম্পারেচার, এত উষ্ণতা আর কখনো আসেনি। যে দেশে এত গাছপালা, এত বন জঙ্গল, এত নদী নালা, সেই দেশে এত গরম হওয়ার কথা না। শুধু সরকারের লুটেরা নীতি, সরকারের জমি দখলের নীতি, সরকারের নদী দখলের নীতির কারণেই আজকে এই অবস্থা। এদিকে রাজধানীর মালিবাগে আরেক অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সরকার সুন্দরবন শেষ করে ভারতের সহযোগিতায় সেখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। এসব কারণেই তাপদাহ বছরান্তে তীব্র হচ্ছে। খান আলামিন, RTV, ঢাকা। টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর শাহ আলী থানার 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। প্রথমে থানার পাশে টিন শেডে নিয়ে চলে দর কষাকষি, বনিবনা হলে মেলে মুক্তি, নয়তো জায়গা হয় হাজতখানায়। এসব ঘটনার কিছু ভিডিও চিত্র এসেছে RTVর হাতে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এমাদুলকে এরই মধ্যে বদলি করা হয়েছে, অন্য দুজনের বিরুদ্ধে চলছে তদন্ত। সুমন তানভীরের প্রতিবেদন। রাজধানীর শাহ আলী থানার ঠিক পাশেই রয়েছে এ টিন শেড ভবন। অভিযোগ, থানার পরিবর্তে অভিযুক্তদের প্রথমে এখানে এনে সোর্সের মাধ্যমে টাকা দাবি করা হয়। গত 16 অক্টোবরের চিত্র। পেছনে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হয়েছে সন্দেহজনকভাবে ধরে আনা দুজনকে। চেয়ারে বসে কথা বলছেন সোর্স মন্টু। এক পর্যায়ে ASI বদরুজ্জামান আটক দুজনের হাতকড়া খুলে দেন। কানে কানে কিছু বলার পর হাসি মুখে বের হয়ে যান আটককৃতরা। তবে এভাবে সবার মুক্তি মেলে না। একই দিনের আরেকটি দৃশ্য, কালো পোশাক পরা সোহাগ টিন শেডে এসেছিলেন আটক ভাইয়ের মুক্তি নিয়ে কথা বলতে। বনিবনা না হয় ভাই ও বন্ধুর সঙ্গে তাকেও ঢুকিয়ে দেওয়া হয় হাজতখানায়। পরে 23,000 টাকায় মুক্তি মেলে তাদের। লেনদেনের একটি অডিও বার্তা আসে RTVর হাতে, যেখানে ASI বদরুজ্জামানকে বলতে শোনা যায়, বাড়তি 1 টাকাও দিতে হবে না। আমি বিকাশে 10,000 উড়াই দিনে, আর আগে নিল 15,000, 23,000, এখন সামনে দিয়ে আবার বেতন লাগাই দিছে। এমন স্যার বলে পড়াইছে, আমাকে কথা বললে তো দেখি ও তোর দাঁড়িয়ে যদি 10 পয়সাও চাই দিবি না। হ্যাঁ, কালকে টাকা দিলাম 23,000, এনে কইতেছে উনি বলে টাকা 5,000 কম পাই নাই। না 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 না, ওর কথা শোনা যায়, ভিতরে ছাড়াইছে, কি ছাড়াইছে, ও ছাড়াই না, তুই কবি যে তুই সারেগুলো কথা সারেগুলো। তবে এমন আশ্বাসের পরও টাকা দাবি করায় বাধ্য হয়ে ডিএমপি হেডকোয়ার্টারে SI এমাদুল সহ 2 ASI বদরুজ্জামান ও কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী সোহাগ। অভিযোগ করার পর থেকেই গা ঢাকা দেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দেখা মেলে সোহাগের। এমাদুল আলমের ফোন দিয়ে আমারে থানায় ডাকে, আসো কথা বলে নিয়ে যাও। আমি এই কথা বলার জন্য যাওয়া মাত্র আমার হ্যান্ডকাপ করায় 3 সিটি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে 3 লাখ টাকা দাবি করে। তো এত টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, যার কারণে বেধর মারধর করে আবার লক আপ করে। পরে আমার পকেটে ছিল 8,000 টাকা, আলামিনের পকেটে ছিল 5,000। এই 13,000 নেয়। পরে ওই লক আপ থেকে বের করে আরো 10,000 টাকা বিকাশে নেয় সোর্স মন্টুর মাধ্যমে। বিষয়টি নিয়ে জানতে শাহ আলী থানায় গেলে ওই পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎ মেলেনি। তবে ওসি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। এরই মধ্যে এমাদুলকে অন্য এক অভিযোগে বদলি করা হয়েছে। এ প্রসঙ্গে ডিসিও কথা বলতে রাজি নন। তবে ওসিকে ডেকে দ্রুত ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সুমন তানভীর, RTV, ঢাকা।
পাবনার সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখা থেকে 10,13,62,378 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় ওই ব্যাংকের 3 কর্মকর্তাকে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ব্যাংক থেকে তাদের আটক করা হয়। এরা হলেন কাশীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, ব্যবস্থাপক হারুন বিন সালাম এবং ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী। এর মধ্যে টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী। পুলিশ জানায়, গোপন খবরে অগ্রণী ব্যাংক রাজশাহী বিভাগীয় এবং পাবনা আঞ্চলিক শাখা থেকে 5 জন কর্মকর্তা বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় অডিটে আসেন। সেখানে আর্থিক অনিয়ম দেখতে পেলে পুলিশ এসে অভিযুক্ত ওই 3 জনকে আটক করেন। আর এই ঘটনায় থানায় মামলা হয়েছে। মুগদায় কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নিহত স্কুল শিক্ষার্থী মাহিন আহমেদের পরিবারের পাশে থাকার এবং এই দুর্ঘটনায় দোষী সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সন্ধ্যায় মুগদায় নিহতের পরিবারকে সমবেদনা এবং সহমর্মিতা জানাতে গিয়ে এই আশ্বাস দেন তিনি। দুর্ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। নির্ধারিত চালক গাড়ি না চালিয়ে অন্যকে দিয়ে ভাড়া খাটিয়ে গাড়ি চালাচ্ছিল জানিয়ে মেয়র বলেন, এ ধরনের অনিয়ম কোনোভাবে বরদাস্ত করা হবে না। আমাদের নির্ধারিত গাড়ি চালক সে নিজে গাড়ি না চালিয়ে সে আরেকজনকে ভাড়া দিয়ে গাড়ি চালিয়েছে। এটা অত্যন্ত অন্যায়। আমরা এর আগেও এরকম যেগুলো আমরা তদন্তে পেয়েছিলাম, আমরা সবাইকে কিন্তু কর্মচ্যুত করেছি, ছাঁটাই করেছি এবং কঠোর ব্যবস্থা নিয়েছি। সুতরাং এই প্রেক্ষিতেও আমরা কঠোর ব্যবস্থা নিব। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আবুল কালাম ডাকু নামে বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছেন। ভোরে পাটগ্রাম উপজেলার ঝালাঙ্গি বিজেপি ক্যাম্পের সীমান্ত পিলারের 9 নম্বর সাব পিলারের ওপারে এই ঘটনাটি ঘটে। বিজিবি জানায়, রাতে ওই রাখাল সহ কয়েকজন গরু আনতে ভারতে যায়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ এর ডোরা ডাবরি ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে কালাম গুরুতর আহত হন। সঙ্গীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। গাজীপুরের শ্রীপুরে একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। সকালে উপজেলার মুলাইদ গ্রামের বহুতল ভবনের নিচ তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন শেরপুরের বাসিন্দা ইশরাফিল এবং তার স্ত্রী রোকেয়া খাতুন। ইশরাফিল স্থানীয় একটি ওয়ার্কশপে এবং রোকেয়া পোশাক কারখানায় কাজ করতেন। ধারণা করা হচ্ছে, স্ত্রী রোকেয়া আত্মহত্যা করার পর তার স্বামী ইশরাফিল আত্মহত্যা করেছেন। এদিকে নরসিংদীর শিবপুরের সিফাত নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। গেল রাতে উপজেলার খড়িয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট প্রকল্প পরিদর্শন করেছেন দুর্যোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। শুক্রবার দুপুরে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে 15 মিটার দৈর্ঘ্য এই সেতু কালভার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের কাজের মান এবং অগ্রগতি অনেক ভালো বলেও জানান তিনি। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পর্যায়ক্রমে সারা দেশে আরও সেতু কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নানা সীমাবদ্ধতাকে সঙ্গী করে আগামীকাল শুরু হচ্ছে নারী ফুটবল লিগ 2023-24। 9টি দল নিয়ে এবারের আসরের সব খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। আগের যে কোনো আসরের চেয়ে এবার লিগ বেশি প্রতিযোগিতামূলক হবে বলে আশা আয়োজকদের। তবে বড় ক্লাবগুলোর অভাব বোধ করছেন খেলোয়াড়রা। অরণ্য গফুরের রিপোর্ট। নানা অনিশ্চয়তা কাটিয়ে 1 বছর বিরতির পর মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। তীব্র গরমের মধ্যে লিগ শুরুর নানা ব্যাখ্যা আছে বাফের কাছে, যদিও রাখা হয়েছে পর্যাপ্ত কুলিং ব্রেক। তবে দিনের বেলা 2টো করে ম্যাচ রাখার যে ব্যাখ্যা দিলেন বাফে নারী কমিটির চেয়ারপারসন, তা যেন লালফিতার দৌরাত্মের মতোই। আর কোনো মাঠ নেই, সেটা আপনারা জানেন। এই মাঠে আমাদের প্র্যাকটিস করতে হয়, এই মাঠে আমাদেরকে খেলতে হয়। যে কারণে আমাদের সকালের যে খেলাটা ছিল সেটা ছিল 10টায়। আমরা সেটা অনেক ভাবে ম্যানেজ করে সেটাকে 9:30টায় নিয়েছি। একইভাবে আমরা বিকালের ম্যাচ যেটা সেটা আমরা করেছি 3:45-এ। বিকজ অফ ফ্ল্যাড লাইট আমরা ইউজ করতে পারবো না, সেই জন্য। কারণ ফ্লাড লাইট ইউজ করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা ম্যাচে 13,500 করে এনএসসিবি কে টাকা দিতে হয়। এই টাকা তো আমাদের কাছে নেই। মাঠের বাইরের মতো ভেতরেও রয়েছে অস্বস্তি। আবাহনী মোহামেডানের মতো প্রতিষ্ঠিত ক্লাবগুলো
এবারও আসেনি। গেল বছরের 12 দল থেকে এবার তা কমে দাঁড়িয়েছে 9টিতে। খেলছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সব টিমেই মানে ন্যাশনাল টিমের প্লেয়ার, রানিং প্লেয়ার মিক্স আপ করে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে ম্যাচগুলো হবে কম্পিটিটিভ, একবেশি খেলা হবে না। আমি মনে করি লিগটা অনেক জমজমাট হবে। বেশিরভাগ দল ঢাকার বাইরের হওয়ায় ফুটবলারদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয়া নিয়েও রয়েছে সংশয়। এক্ষেত্রে ক্লাবের প্রতি আস্থাশীল হলেও পারিশ্রমিক নিয়ে অসন্তোষ রয়েছে খেলোয়াড়দের মাঝে। অনেক বড় ক্লাব যখন সরে যায় তখন তো একটা আসলে প্রবলেম হয়, এবং মেয়েরা সেটা ফেস যে করছে না তা না। সো ওই ক্লাবগুলো আসলে উইমেন্স লিগে পার্টিসিপেট করাটা হচ্ছে অনেক দরকার। যেটা যদি আসে তাহলে আসলে এই যে জিনিসটা মেয়েদের পারিশ্রমিক নিয়ে যে কথাগুলো এগুলো হয়তো কমে যাবে। এবারও হচ্ছে ভালো কিছু করার আশা নিয়ে হচ্ছে প্রশিক্ষণ চালাই যাচ্ছি, আর পরিশ্রম করতেছি। ইনশাআল্লাহ ভালো পর্যায়ে যাইতে পারবো। পেশাদারিত্ব প্রতিষ্ঠা না হলে যেন তেনভাবে নারী ফুটবল লিগ আয়োজন দীর্ঘমেয়াদে ফল দেবে না মনে করেন সংশ্লিষ্টরা। অরণ্য গফুর, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।